ছোট্ট একটি গ্রাম থেকে হঠাৎ করেই একের পর এক মেয়েরা নিখোঁজ হতে শুরু করে। অন্যদিকে সেই ছোট্ট গ্রাম অনেকটা রহস্যজনক, কারণ দুপুর ৩টের সময় এই গ্রামে পুরোপুরি অন্ধকার নেমে আসে। কিন্তু কেন? অন্যদিকে মুভির শেষটা পুরোপুরি অপ্রত্যাশিত ছিল। তো এই গ্রামের মেয়েরা কেন এবং কিভাবে নিখোঁজ হয়ে যাচ্ছিল, অন্যদিকে এই ছোট্ট একটি গ্রামে আর কি কি রহস্য লুকিয়ে রয়েছে, সেটাই দেখানো হবে আজকের মুভিতে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২৪ সালে তেলেগু ভাষায় মুক্তি পাওয়া সাসপেন্স আর থ্রিলার ভরা মুভি কে অর্থাৎ কা। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই দরজা খুলে একজন মাস্ক পরা লোক ভেতরে আসে, আর ভেতরে আরও দুজন মাস্ক পরা লোক আগে থেকেই দাঁড়িয়েছিল। দেখা যায় সেই মাস্ক পরা লোকটি সেখানে আসে, আর দেখা যায় টেবিলের উপরে চক্রাকারের মতো কিছু একটা ছিল, যেটা খুব জলজল করছিল। সেই লোকটি দুটো চিঠি নিয়ে আসে এবং মাস্ক পরা লোক দুটোকে সেই চিঠি দেয়। চিঠি দুটো খুলতেই দুটি নাম দেখা যায়। একটি চিঠিতে নাম লেখা ছিল বাসুদেব, অন্য একটি চিঠিতে নাম লেখা ছিল রাধা। এরপরেই বস মাস্কওয়ালা দুইজন লোককে বলে, যে করেই হোক এই দুইজনকে এখানে নিয়ে আসো। অন্যদিকে বাসুদেবকে দেখা যায় অলরেডি আহত হয়ে একটি পোস্ট বক্সের কাছে বসেছিল। ঠিক তখনই দুইজন মাস্কওয়ালা লোক সেখানে চলে আসে, আর বাসুদেব তাদের সাথে ফাইট করতে শুরু করে। সেই দুইজন লোক বাসুদেবকে একটা বস্তার মধ্যে বন্দি করে ফেলে। ঠিক ওই সময়টাতে সেখানে রাধা চলে আসে, আর এটা দেখার পরে দুইজন লোকের মধ্যে একজন লোক রাধার পিছু করতে থাকে। এরপরে সেই দুইজন লোক বাসুদেবকে বস্তাবন্দি করে টানতে টানতে একটা রুমের ভেতরে নিয়ে আসে, আর সেখানেই ফেলে তারা চলে যায়। কিছুক্ষণ পরে বাসুদেবের জ্ঞান ফেরে। সে বস্তা থেকে নিজেকে বের করে, দেখে সে একটা বদ্ধ রুমে। এই রুমটা কোথায়, কেন তাকে এখানে নিয়ে আসা হয়েছে, সে কিছুই বুঝতে পারছে না। সে দরজার ফাঁক দিয়ে কিছু দেখার চেষ্টা করে যে এটা কোথায়, তাকে কোথায় ধরে নিয়ে আসা হয়েছে। এদিকে বাসুদেবের প্রচণ্ড মাথা ব্যথা করতে থাকে। সে আসলে কোনো কিছুই ভাবতে পারছিল না। সেই লোক দুটোকে কেন তাকে এখানে নিয়ে আসা হয়েছে, এসব কিছু ভাবতে ভাবতেই তার মাথা ব্যথা করতে শুরু করে। বাসুদেব সেখানে বসে অপেক্ষা করতে থাকে, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ করে না। একটা সময় বাসুদেব চিৎকার করতে থাকে, তোমরা কে, আমাকে কোথায় এনে রেখেছ, এইভাবে চিৎকার করতে থাকে। এর কিছুক্ষণ পরেই সেই দরজাটা খুলে যায়, আর সেই বস সেখানে চলে আসে। এটা দেখে বাসুদেব প্রচণ্ড রেগে যায়, আর সে চেয়ার থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় তার হাত পা চেয়ারের সাথে বাঁধা। সে কোনোভাবেই সেখান থেকে উঠতে পারছিল না। যাই হোক, বাসুদেব সেই লোকটার সাথে রেগে মেগে কথা বলে আর জিজ্ঞেস করে, আপনি কে, আমাকে এখানে কেন ধরে নিয়ে এসেছেন? কিন্তু সেই লোকটা বলে, আমি কে সেটা আমি তোমাকে কখনো বলবো না। বাসুদেব বলে, ঠিক আছে, আমি কোথায় আছি সেটা বলুন। সেই লোকটা বলে, তুমি এই জায়গাতে আছো, অর্থাৎ এই জায়গাটার নামই হচ্ছে এই জায়গা। মাস্ক পরা লোকটি বলে, এই জায়গাটা খুব হাইলি কনফিডেন্সিয়াল, আর এটা একটা ইন্টারোগেশন রুম। তুমি ভাবতে পারো এটা তোমার জন্য একটা জেলখানা। বাসুদেব বলে, তাহলে আমাকে কেন জেলখানায় আটকে রাখা হয়েছে? দয়া করে বলুন, আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? সেই লোকটা বলে, এই জায়গাতে শুধুমাত্র আমি প্রশ্ন করি, আর তুমি আমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য। এখন বলো, তোমার নাম কি? কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় বাসুদেবের তার নিজের নামই মনে ছিল না। বাসুদেব নিজের নাম বলতে পারছিল না। সেই মাস্ক পরার লোকটি বাসুদেবকে বলে, ঠিক আছে, তুমি তোমার জীবনের ব্যাপারে বলো। কিন্তু বাসুদেব দেখতে পায় তার জীবনের ব্যাপারে তার কোনো কিছুই মনে নেই, একটা কথাও না। সে কে, সে কোথায় বড় হয়েছে, কোথা থেকে এসেছে, তার বাবা মাকে। বাসুদেব অবাক হয়ে যায়। অন্যদিকে সেই লোকটা বলে, আমরা তোমার জীবন সম্পর্কে জানতে চাই। তুমি আমাদের তোমার জীবন সম্পর্কে সবকিছু খুলে বলবে, তারপরেই তুমি এখান থেকে যেতে পারবে। যদি তুমি আমাদের সহযোগিতা করো তাহলেই তুমি শুধু এখান থেকে বের হতে পারবে, নয়তোবা এখানেই তোমাকে সারা জীবন পচে মরতে হবে। তাই তোমার নিজের ভালোর জন্যই বলছি, তোমার জীবন সম্পর্কে আমাদের সবকিছু খুলে বলো। বাসুদেব হাসে। বাসুদেব বলে, তুমি কি পাগল? দেখতেই পাচ্ছ আমার জীবন সম্পর্কে আমার কোনো কিছুই মনে নেই, এমনকি আমার নামটা পর্যন্ত মনে নেই। আমি আমার জীবন সম্পর্কে তোমাদের কি বলবো? সেই লোকটা বলে, সব সমস্যারই সমাধান রয়েছে আমার কাছে, আর এই সমস্যারও সমাধান আমার কাছে রয়েছে। এই যে দেখছো ঘড়িটা, এটা কোনো সাধারণ ঘড়ি নয়। এই ঘড়িটা তোমাকে হিপনোটাইজ করবে, সম্মোহন করবে, আর তোমার অবচেতন মনে তোমার জীবনের যেসব স্মৃতি লুকিয়ে আছে সেগুলো আমরা বের করে নিয়ে আসবো। শুধু এতটুকুই নয়, তোমার জীবনে কিছু সমস্যাও রয়েছে, আর আমরা চাইলে সেগুলোকেও ভুলিয়ে দিতে পারি তোমাকে। লোকটার এমন অদ্ভুত অদ্ভুত কথা শুনে বাসুদেব একেবারেই এলোমেলো হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না এই লোকটা আসলে কে, আর সে এমন অদ্ভুত কথা কেনই বা বলছে। বাসুদেব মনে মনে ভাবে, যাই হোক, যেহেতু তারা বলেছে আমার সবকিছু তারা মনে করিয়ে দেবে, সেটা হয়তো আমার জন্যই ভালো হবে। এছাড়া তারা এটাও বলেছে আমার সবকিছু জানা ছাড়া তারা আমাকে এখান থেকে যেতে দেবে না।
বাসুদেব সেই লোকটা বলে, তাহলে আর দেরি কেন করছো? তাড়াতাড়ি আমার জীবনের সব কথা জেনে নাও আর আমাকে এখান থেকে যেতে দাও। যা করার তাড়াতাড়ি করো। মাস্ক পরা সেই লোকটি বলে, 27 এপ্রিল 1977 অভিষেক নামের একজন লোকের কাছে একটি চিঠি এসেছিল, আর সেই চিঠিটা তুমি পড়েছিলে। ওই চিঠির ভিতরে কি ছিল এটা বলার সাথে সাথেই সেই ঘড়িটা ঘুরতে শুরু করে, আর সেখান থেকে উজ্জ্বল কিছু বের হয়ে আসে। আর সেই উজ্জ্বল আলোতে বাসুদেব হিপনোটাইজ হয়ে যায়। 27 এপ্রিল 1977 সেই দিন যা হয়েছিল বাসুদেব বলতে শুরু করে। সেই দিন অভিষেকের কাছে একটি চিঠি এসেছিল। বাসুদেব চিঠিটা অভিষেককে না দিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে, আর সেটা খুব সাবধানে খুলে সেই চিঠিটা নিজেই পড়তে শুরু করে। কিন্তু সেই চিঠিটা উর্দুতে লেখা ছিল, যার ফলে বাসুদেব কিছুই বুঝতে পারে না। এদিকে বাসুদেবকে দেখা যায় সেই রুমের ভেতরে সেই দিন যেমন যেমন সে করছিল ঠিক ওই রকম ব্যবহারই সে করছিল, যেমন চিঠি হাতে নিয়ে পড়া, এ ধরনের সবকিছু। সে বলছিল যে এই চিঠিটা উর্দুতে লেখা, আমি কিছুই বুঝতে পারছি না। মাস্ক পরা লোকটি বলে, ঠিক আছে, মাথায় এত প্রেশার নিতে হবে না, তুমি শুধু তোমার ব্যাপারে বলো। তোমার বাবা মা কি করতো সেটা বলো। ছোটবেলা থেকে তুমি কোথায় পড়েছ? আর অন্যের লেটার তোমার পড়ার কোনো অধিকার নেই। তোমার কর্তব্য হচ্ছে সব লেটারগুলো যার যার ঠিকানায় পৌঁছে দেওয়া, কিন্তু অন্যের চিঠি তুমি কেন পড়ো? সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। বাসুদেব একজন অনাথ ছিল। ছোটবেলাতেই তার বাবা মা হয়তো মারা গিয়েছে অথবা তাকে ফেলে রেখে গিয়েছে। বাসুদেব তার মা বাবা সম্পর্কে কিছুই জানে না। সে একটি অনাথাশ্রমে বড় হতে শুরু করে। অনাথাশ্রমের এই জীবন বাসুদেবের একেবারেই ভালো লাগতো না। এছাড়া বাসুদেব অন্যান্য ছেলেদের মতোও ছিল না। অন্যান্য ছেলেদের সাথে কখনো সে মিশত না। সে সবসময় নিজের মতো একা থাকত, আর তার বাবা মার কথা ভাবত যে তার বাবা মা কে আর কেনই বা তাকে এখানে ফেলে রেখে গিয়েছে। এইটা ভেবে সে দিন কাটিয়ে দিত। একদিন সেই অনাথাশ্রমে একজন পোস্টমাস্টার আসে একটি চিঠি দেওয়ার জন্য, কিন্তু সেই চিঠি দিতে গিয়ে পোস্টমাস্টারের কাছ থেকে অন্য একটি চিঠি সেখানেই ভুলে পড়ে যায়, আর এটা বাসুদেব দেখে। পোস্টমাস্টার সেখান থেকে চলে যাওয়ার পরে বাসুদেব সেই চিঠিটা নেয় এবং সেটা খুলে পড়তে শুরু করে। যেহেতু বাসুদেব আগে কখনোই চিঠি দেখেনি, তাই চিঠিটা দেখে সে খুব কৌতূহলী হয়, আর চিঠিটা খুলে সে পড়তে শুরু করে। দেখা যায় সে চিঠিটা একজন মা তার ছেলেকে লিখেছিল। তার মা তার ছেলের যত্ন নেওয়ার জন্য, টেক কেয়ারিং করার জন্য যে ধরনের কথা লেখে সেই কথাগুলোই চিঠিতে লেখা ছিল। অর্থাৎ একজন মা তার মমতা মিশিয়ে তার ছেলের জন্য একটি চিঠি লিখেছিল, আর সেই চিঠিটা পড়তে বাসুদেবের যেন মনে হয় তার মাই তাকে চিঠিটা লিখেছে। যেহেতু তার কেউ ছিল না, কে তার মা সেটাও সে জানত না, তাই এই চিঠিটা পড়ার পরে সে অনেক খুশি হয়। সে মনে মনে ভাবতে থাকে হয়তো এটাই তার মাই তাকে পাঠিয়েছে, আর এই চিঠি পড়ার নেশা হয়ে যায় তার। এরপরে সে পোস্টমাস্টারকে সে খেয়াল করতে থাকে। যখনই সেই পোস্টমাস্টার চিঠি বিলি দেওয়ার জন্য চলে যেত, সেই সাইকেল থেকে বাসুদেব একটা করে চিঠি চুরি করত, আর সেই চিঠিগুলো সে পড়তে থাকতো একা একা। এই চিঠির মাধ্যমে বাসুদেব নিজের একাকিত্ব দূর করত। দেখা যায় চিঠিগুলো অনেক রকম ছিল। হয়তোবা কোনো বোন তার ভাইকে লিখেছে, কোনো বাবা তার ছেলেকে লিখেছে, কোনো স্ত্রী তার স্বামীকে লিখেছে। এই ধরনের সম্পর্কগুলো বাসুদেব আগে কখনোই জানত না। সম্পর্কগুলো কেমন হয়, কিরকম হয় সেটা বাসুদেবের কখনো জানা ছিল না। তাই চিঠিগুলো পড়ার পরে এই সম্পর্কগুলো সে অনুভব করতে থাকে। সে ভাবতে থাকে হয়তো তার মামাই তাকে চিঠি লিখেছে, তার বাবা, তার বোন, তার মা, আর এইভাবেই এই সম্পর্কগুলো সে দিনে দিনে অনুভব করতে থাকে। এরপরেই দেখা যায় সেই অনাথ আশ্রমের হেড গুরুনাথনকে, যার কাছে তার স্ত্রী চিঠি লিখেছিল। আর সেই চিঠি পড়ে আমরা জানতে পারি গুরুনাথমের ছোট্ট একটি মেয়ে ছিল, আর সেই মেয়েটি অসুস্থ। আর সেই অসুস্থ মেয়ের চিকিৎসা করার জন্যই গুরুনাথম একটু একটু করে টাকা জমাতে থাকে। তখনই বাসুদেব সেখানে চলে আসে আর গুরুনাথমকে জিজ্ঞেস করে, আমার বাবা মা কে, তারা কোথায়, কেন আমাকে এখানে রেখে গেছে? গুরুনাথম বলে, তোমার এই দুনিয়াতে কেউ নেই। কিন্তু বাসুদেব তাকে আবারও জিজ্ঞেস করে যে বলুন আমার বাবা মা কে? বাসুদেব বলে, আরে মাস্টারজি, বাবা মা ছাড়া তো কারো জন্ম হয় না, নিশ্চয়ই আমারও বাবা মা রয়েছে, বলুন না তারা কোথায় আছে। এবার গুরুনাথম রেগে যায় আর বলে, আমি তো তোমাকে বলেছি তোমার বাবা মা কেউ নেই, এখান থেকে চলে যাও। মন খারাপ করে বাসুদেব সেখান থেকে চলে যায়, আর পরদিন লুকিয়ে আবারও গুরুনাথমের ঘরে আসে। কারণ গতকাল যখন সে এখানে এসেছিল গুরুনাথমের হাতে একটি চিঠি দেখেছিল, আর সেটা পড়ার জন্যই বাসুদেব সেখানে আসে। ডয়ার থেকে চিঠিটা বের করে সে পড়তে শুরু করে। চিঠিটা যখন সে পড়ছিল ঠিক ওই সময়টাতে গুরুনাথম সেখানে চলে আসে আর এটা দেখে ফেলে। এতে গুরুনাথম প্রচণ্ড রেগে যায় আর তাকে মারতে শুরু করে আর বলে, এই জন্যই তোমার বাবা মা তোমাকে এখানে রেখে ফেলে গেছে। এই অনাথাশ্রম না থাকলে তুমি রাস্তায় বসে ভিক্ষা করতে। এভাবে বাসুদেবকে সবার সামনে অপমান করতে থাকে আর মারতে থাকে। এতে বাসুদেব অনেক কষ্ট পায়। তাই পরদিনই বাসুদেব গুরুনাথমের ঘরে আবার আসে
আর গুরুনাথমের মেয়ের চিকিৎসার জন্য জমানো টাকাগুলো ড্রয়ার থেকে নিয়ে পালিয়ে যায় বাসুদেব, অর্থাৎ সেই টাকাগুলো সে চুরি করে। ঘটনা প্রেজেন্টে চলে আসে। সেই মাস্ক পরার লোকটি বাসুদেবকে বলে, তুমি অনেক বড় ভুল করেছ, তোমার জন্য একটা প্রাণ চলে গেছে। গুরুনাথম তার মেয়ের অপারেশনের জন্য সেই টাকাগুলো জমিয়েছিল, আর সময় মতো টাকা দিতে না পারায় বিনা চিকিৎসায় গুরুনাথমের মেয়ে মারা গিয়েছে, আর সেটাও শুধুমাত্র তোমার জন্য। এসব কিছু শোনার পর বাসুদেব বলে, আমার জন্য একটা প্রাণ চলে গেছে, এটা কখনোই হতে পারে না, তুমি ভুল ভাবছ। তখনই মাস্ক পরার লোকটা সেখান থেকে বাকি দুইজন লোককে নিয়ে চলে যায়, আর বাসুদেবকে সেই ঘরটার ভিতরে আবারও বন্দী করে রেখে যায়। অন্যদিকে দেখা যায় পাশেই আরও একটা রুমে রাধাকেও আটকে রাখা হয়েছিল, আর সেখানে সে কান্নাকাটি করছিল। আর রাধার এই কান্নার শব্দটা দেয়ালের এপাশ থেকে বাসুদেব শুনতে পায়। সে চিৎকার করে বলতে থাকে, দেয়ালের ওই পাশে কে আছেন, একটু কথা বলুন আমার সাথে, আমাকে কয়েকজন লোক এখানে আটকে রেখেছে। তখনই বাসুদেব সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে যখন বাসুদেবের জ্ঞান ফেরে, ঠিক তখনই দেখা যায় বাসুদেবের সামনে একজন ডক্টর আর একজন বৃদ্ধ মহিলা, আর সেই ডক্টর বাসুদেবের চিকিৎসা করছিল। বাসুদেব তাদের জিজ্ঞেস করে, আপনারা কে? আসলে বাসুদেব এই কয়েকদিন ঠিকমতো খাবার না খেতে খেতে সে দুর্বল হয়ে পড়েছিল। সেই ডক্টর যখন বাসুদেবকে চিকিৎসা করছিল, সে আবারও অজ্ঞান হয়ে যায় সেখানে। এরপরে সিন আবারও কাট হয়ে যায়, আর সেই গুরুনাথমকে দেখানো হয় যে এখন অনেকটা বৃদ্ধ হয়ে গেছে। আর আশ্চর্যের বিষয়টা হচ্ছে, গুরুনাথমের মেয়েকে দেখানো হয় যে প্রেগনেন্ট ছিল। এরপরে আবারও বাসুদেবকে দেখানো হয়, আর সেই মাস্ক পরা লোকটি সেই রুমের ভেতরে আসে আর বাসুদেবের জ্ঞান ফেরায়। বাসুদেব বলে, একটু আগেই এখানে দুইজন মহিলা ছিল, যাদের মধ্যে একজন আমার চিকিৎসা করছিল, তারা দুইজন কোথায়? সেই মাস্ক পরা লোকটি বলে, তোমাকে আবারও বলছি, আগেও বলেছি, এখানে শুধুমাত্র আমি প্রশ্ন করব আর তুমি উত্তর দেবে, তুমি কখনো কোনো প্রশ্ন করতে পারবে না। এরপরে সেই ঘড়িটা আবারও ঘুরতে শুরু করে, আর সেখান থেকে উজ্জ্বল আলোক রশ্মি বের হয়। বাসুদেব আবারও হিপনোটাইজ হয়ে যায়, আর ঘটনা চলে যায় পাস্টে, যেখানে দেখা যায় বাসুদেব সেখান থেকে পালানোর পরে অন্য জায়গায় এসে ছোটখাটো কাজ করছিল। কিন্তু অন্যের চিঠি পড়ার অভ্যাসটা বাসুদেবের এখনও যায়নি। সেখানে যাওয়ার পরেও সে অন্যের চিঠি চুরি করত এবং সেগুলো পড়ত। এরপরে বাসুদেব যখন বড় হয়, সে সিদ্ধান্ত নেয় সে একজন পোস্টমাস্টার হবে, কারণ পোস্টমাস্টার হলে তার আর কারো চিঠি চুরি করে পড়তে হবে না, সে সবার চিঠি এমনিতেই পড়ার সুযোগ পাবে। বাসুদেবকে একজন কথা দিয়েছিল তাকে পোস্টমাস্টারের জব পাইয়ে দেবে, আর এই জন্যই বাসুদেব এবং তার কুকুরটি কৃষ্ণগিরি নামের একটি গ্রামে চলে আসে। আর সেই কৃষ্ণগিরি গ্রামে আসতে বাসুদেবের গ্রামটা অনেক ভালো লাগে, কারণ ছোট্টখাট্ট এই গ্রামটা খুবই পরিপাটি ছিল আর অনেক সুন্দর ছিল। চারদিকের সবুজ পরিবেশ, পাহাড়, এই সব কিছুই বাসুদেবের খুব ভালো লাগে। কিন্তু যখনই দুপুর 3টা বাজে, হঠাৎ করেই দেখা যায় সেই পুরো গ্রামটা অন্ধকার হয়ে যায়। চারপাশটা দেখে মনে হচ্ছিল যেন মধ্যরাত। এই সব কিছু দেখে বাসুদেব অবাক হয়ে যায়, কিন্তু সেই গ্রামের লোকেরা একটু অবাক হয় না। তারা তাদের মতো আলো জ্বালাতে থাকে এবং নিজেদের দৈনন্দিন কাজ করতে থাকে, যেন মনে হচ্ছে তাদের এটা নিত্যদিনকার অভ্যাস। তখনই দেখা যায় সেই গ্রামেরই একটি মেয়ে পুজো দেওয়ার জন্য মন্দিরে যাচ্ছিল, কিন্তু যেহেতু চারপাশটা অন্ধকার ছিল, তাই একটা সময় সেই মেয়েটিকে রাস্তার মধ্য থেকে কয়েকজন লোক খুব প্ল্যান করে উঠিয়ে নিয়ে যায়। এদিকে বাসুদেব সেখানকার একজন দোকানদারকে জিজ্ঞেস করে যে এখানে এমনটা কেন হলো, দুপুর 3টা বাজে, রাতের মতো এমন অন্ধকার কেন হয়ে গেল? তখনই দোকানদার সেই লোকটি বলে, টেনশন করার কিছু নেই, এখানে অদ্ভুত কিছুই হয়নি। আসলে আমাদের এই ছোট্ট গ্রামটার চারপাশে বিশাল আর সুউচ্চ অনেকগুলো পাহাড় রয়েছে, যার ফলে সূর্য যখন সেই পাহাড়ের পিছন দিকে চলে যায়, তখন এই গ্রামটা এমনিতেই অন্ধকার নেমে আসে। যে লোকটা বাসুদেবকে গ্রামে আসতে বলেছিল, সেই লোকটা বাসুদেবের একটা থাকার ব্যবস্থাও করে দেয়। সেই গ্রামেরই ছোট্ট একটা ঘরে সে থাকতে শুরু করে। এরপরে সেখান থেকে ফ্রেশ হয়ে সে চলে যায় সেই লোকের সাথে দেখা করতে। আসলে সেই লোকটার সাথে সে যাচ্ছিল চাকরির ব্যাপারে কথা বলার জন্য, আর বাসুদেব 10 পাস করেছিল, আর ওই সময়টাতে এই পড়াশোনাটা অনেক বড় কিছু। বাসুদেব দেখতে পায় সেই পোস্ট অফিসের পেছনেই ছোট্ট একটা ঘর ছিল, আর সেই ঘরটা ছিল সেখানকার পোস্টমাস্টারের। সেই ঘরের ভেতরে যখন বাসুদেব ঢুকে, তখনই সে সুন্দরী একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটির নাম ছিল সাতিয়া, আর বাসুদেব সাতিয়াকে প্রথমবার দেখেই তাকে ভালোবেসে ফেলে। তখনই সেখানে সব্বু চলে আসে, আর সব্বুই ছিল সেই লোক যে বাসুদেবকে এই গ্রামে আসতে বলেছিল এবং তাকে চাকরি দেবে বলেছিল বলে। বাসুদেব সব্বুকে তার সেই 10 পাসের সার্টিফিকেট দেয়, আর সব্বু তাকে নিয়ে যায় সেই পোস্ট অফিসের হেডের কাছে, যার নাম ছিল রাঙ্গারাও। সব্বু রাঙ্গারাওয়ের সাথে কথা বলতে থাকে আর বাসুদেবকে চাকরি দেওয়ার জন্য সুপারিশ করতে থাকে, কিন্তু রাঙ্গারাও বলে পোস্টম্যানের চাকরি পাওয়াটা এতটাও ইজি না, এর জন্য এক্সাম লিখতে হয়, বিভিন্ন পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়। তখনই বাসুদেব তাকে রিকোয়েস্ট করে, বলে স্যার আমাকে চাকরিটা দিয়ে দেখুন একবার,
আমি সব কাজ ঠিকমতো করে দেব, প্রত্যেকটা চিঠি সময় মতো ডেলিভারি করে দেব, আপনাকে অভিযোগ করার কোনো সুযোগই দেব না। বাসুদেব যেহেতু অনেক রিকোয়েস্ট করছিল, তাই রাঙ্গারাও তাকে পোস্টম্যান হিসেবে রেখে দেয়, কিন্তু সেটা অস্থায়ী। স্থায়ীভাবে হতে গেলে তাকে এক্সাম লিখতে হবে, ইন্টারভিউ দিতে হবে। আর বাসুদেব আপাতত অস্থায়ী পোস্টম্যান হওয়াতেই সে খুশি। বাসুদেব মন দিয়ে তার কাজটা করছিল, সময় মতো চিঠিগুলো যার যার কাছে পৌঁছে দিচ্ছিল। এমনকি কেউ যদি চিঠি পড়তে না পারে, তাকে চিঠি সে পড়েও দিচ্ছিল। আর এই সময়টাতে সে সাত্যাকেও ধীরে ধীরে ভালোবেসে ফেলেছিল। এছাড়া সে নিজের মনের কথা সাত্যাকে বলারও চেষ্টা করছিল। এদিকে বাসুদেবের সেই পুরনো অভ্যাসটা কিন্তু এখনো যায়নি, আর সেই অভ্যাসটার জন্যই সে কিন্তু পোস্টম্যান হয়েছিল, অর্থাৎ অন্যের চিঠি পড়া। সে রেগুলার অন্যের চিঠি পড়ছিল। এই সময় একটা চিঠি সে দেখতে পায়, যেখানে একজন শ্বশুর তার ছেলের বউকে অত্যাচার করেছিল। আর সেই শ্বশুর মেয়েটির বাবার কাছে চিঠি লিখেছিল, যদি যৌতুকের টাকা না দেয় তাহলে তার মেয়েকে সে আর অত্যাচার করবে। এদিকে বাসুদেব সেই চিঠিটা মেয়েটির বাবাকে না দিয়ে উল্টো সে সেই শ্বশুরকেই ধমকি দিয়ে একটি চিঠি লেখে। সেই চিঠিতে বাসুদেব লিখেছিল, তুমি যদি আরও একবার যৌতুকের টাকা চাও তাহলে এই কথাটা আমি লালাকে বলে দেব। আসলে এই লালাটা কে? বাসুদেব যখন থেকে গ্রামে এসেছে লালার ব্যাপারে শুনেছে। লালা নাকি খুবই ভয়ঙ্কর, আর এই গ্রামের সবাই লালাকে ভয় পায়। এই জন্যই বাসুদেব না জানা সত্ত্বেও লালার নামটা ব্যবহার করে। এদিকে এই চিঠি পড়ার পর সেই মেয়েটির শ্বশুর অনেক ভয় পেয়ে যায়। এরপরে থেকে সে তার বৌমার সাথে খুব ভালো করে কথা বলতে থাকে, আর কখনো যৌতুকের টাকা দাবি করে না। এভাবে বাসুদেব অন্যের সমস্যাগুলোও সমাধান করে যাচ্ছিল দিনে দিনে। এমনকি যাদের টাকার অনেক দরকার ছিল, বাসুদেব তাদেরকে চিঠির সাথে টাকাও পাঠিয়ে দিত। এরপরেই বাসুদেব একবার থানায় চলে আসে চিঠি ডেলিভারি দেওয়ার জন্য। ঠিক ওই সময় সে দেখতে পায় দুইজন বাবা মা কান্না করতে করতে পুলিশের কাছে এসেছে, আর সে বিষয়টা শুনতে থাকে। সে জানতে পারে এই গ্রামে কিছুদিন ধরেই লাগাতার মেয়েরা মিসিং হয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ কোনো কুলকিনারা করতে পারছে না। অনেক ইনভেস্টিগেশন করার পরেও এই কেসটাতে তারা কোনো হদিসই পাচ্ছে না। এরপরে অভিষেক নামের একজন লোককে দেখানো হয়। এই গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তি একজন সে গ্রামের সমাজসেবা করে এবং বিভিন্ন ভালো কাজে সবাইকে সহায়তা করে। আর সেখানে সে পোস্টমাস্টারের সাথে কথা বলতে আসে। এদিকে গ্রামে একটা উৎসব চলছিল, সেখানে মেলা হচ্ছিল, আর সেই মেলাতে সবাই আসছিল। তখনই রাঙ্গারাও বাসুদেবকে ডাকে আর বলে, আমার বাড়ি ফিরতে আরও কিছু সময় লাগবে, তুমি আমার মেয়ে সাত্যাকে একটু বাসায় পৌঁছে দিয়ে আসো। বাসুদেব তো মনে মনে অনেক খুশি হয়ে যায়, কারণ সে সাত্যাকে ভালোবাসত, আর এমন একটা সুযোগ পেয়ে সে খুব খুশি, আর সে রাজি হয়ে যায়। সাত্যা আর বাসুদেব হেঁটে হেঁটে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর একটা সময় তারা দুজনে কথা বলতে থাকে, আর ওই সময়টাতে বাসুদেব বুঝতে পেরে যায় যে সাত্যা আসলে তাকে মনে মনে ভালোবাসে। সাত্যা আর বাসুদেব যখন যাচ্ছিল, রাস্তায় দুইজন মদখোর লোক মদ খেয়ে নেশায় বুঁদ হয়ে বাসুদেবের সাইকেলের ওপরে এসে পড়ে। কিন্তু তারপরও বাসুদেব রাগ করে না, বরং তাদেরই সাহায্য করতে থাকে। কিন্তু সেই দুইজন লোক উল্টো বাসুদেবকে খুব বাজে বাজেভাবে গালি দিতে থাকে। আর এতে একটা সময় বাসুদেব রেগে যায়, আর সেই দুইজন লোককে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখনই সেখানে সুব্বু চলে আসে আর বাসুদেবকে বকাঝকা করতে থাকে, বলে, তুমি কেন ওদের সাথে ফাইট করতে গেলে? তুমি কি জানো ওরা কার লোক? ওরা দুইজনেই লালার লোক। বাসুদেব বলে, তাতে কি হয়েছে, দোষটা ওদের। ঘটনা আবারও প্রেজেন্টে চলে আসে। সেই তিনজন মুখোশ পরা লোক সেখান থেকে বের হয়ে যায়। বাসুদেব এরপরে এতক্ষণ মনে করার পরে যেসব নামগুলো এসেছিল সবগুলো দেয়ালে লিখতে শুরু করে। কিছুক্ষণ আগে যেসব কিছু সে মনে করেছিল সেটা থেকে বাসুদেবের মনে হতে থাকে হয়তো লালাই তাকে এখানে ধরে নিয়ে এসেছে। ঠিক ওই সময়টা রাধাও বাসুদেবকে ডাকে, আর রাধা আর বাসুদেবের ঘরে দেখা যায় ঠিক একই রকম জিনিসপত্র ছিল, অর্থাৎ দুইটা চেয়ার, একটা টেবিল, এছাড়া সেই ধরনের একটা ঘড়ি। আর অবাক করার বিষয়টা হচ্ছে রাধাও নিজের নাম মনে করতে পারছে না, এবং তার জীবনের কোনো কথাই তার মনে পড়ছে না। রাধার কাছেও সেই তিনজন মুখোশ পরা লোক আসে এবং রাধাকেও হিপনোটাইজ করে, এবং তার অবচেতন মনে কি কি আছে সেগুলো তারা জানতে থাকে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। রাধার যখন 14 বছর বয়স, তখনই রাধার বাবা মা মারা যায়। রাধার দুই ভাই রয়েছে, কিন্তু একটাও কাজের নয়, দুটোই অপদার্থ। রাধা একজন স্কুল টিচার, এবং তার বেতনের টাকা দিয়েই তার দুই ভাই মদ খায় এবং ঘুরে বেড়ায়। আর ওই মেলাতে রাধাও গিয়েছিল, কিন্তু রাধাকে দুইজন লোক উত্ত্যক্ত করছিল, তাকে টিজিং করছিল। রাধা এই জন্য সেখান থেকে একটু আড়ালে চলে আসে। আর তখনই রাধা দেখতে পায় বাসুদেব এবং সাত্যা সেই দিক দিয়েই যাচ্ছিল। আর এর কিছুক্ষণ পরে বাসুদেব যখন সেই দুইজন লোকের সাথে মারামারি করে, এটাও রাধা দেখে ফেলে। আর এই দুইজন লোক হচ্ছে সেই দুইজন লোক যারা রাধাকে মেলায় উত্ত্যক্ত করত, অর্থাৎ বাসুদেব না জেনেই রাধার উপকার করে। যদিও রাধার দুই ভাই ছিল, কিন্তু রাধা খুব একাই তার জীবনযাপন করত, তার খুব একা মনে হতো নিজেকে।
সেই দুইজন ভাই রাধাকে কোনো উপকার করতই না, বরং রাধা কোনো প্রবলেম পড়লেও সে তাদের সাথে কথা বলতে পারত না। রাধা মাঝে মাঝে সে অভিষেকের সাথে দেখা করত এবং তাদের বলতো তার দুই ভাইয়ের জন্য দুটো ভালো চাকরির ব্যবস্থা করে দিতে, আর অভিষেকও কথা দিয়েছে এটা সে করবে। এছাড়া রাধা সেখান থেকে আসার আগে অভিষেকের সাথে সে কিডন্যাপ হওয়া মেয়েগুলোর ব্যাপারেও কথা বলে আর বলে, আপনি তো জানেন এই গ্রামে একের পর এক মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে, কেউ তাদের কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আপনি যে করেই হোক এটার কোনো একটা ব্যবস্থা করুন, হায়ার অফিসারের সাথে কথা বলুন। অভিষেক বলে, আমি আমার মতো চেষ্টা করছি, তুমি টেনশন করো না, আমি দেখছি কি করা যায়। ঘটনা আবারও প্রেজেন্টে চলে আসে। বাসুদেবের ঘরে আবারও 3 জন লোক চলে আসে আর সেই ঘড়িটা দিয়ে আবারও বাসুদেবকে হিপনোটাইজ করে। দেখা যায় বাসু একটা চিঠি নিয়ে একটি পুরাতন ঘরের কাছে আসে, কিন্তু সেই ঘরটাতে কোনো লোকই ছিল না। বাসুদেবের একটু সন্দেহ হয়, সে একটু আড়ালে যেয়ে সেই চিঠিটা পড়তে শুরু করে, কিন্তু চিঠি খুলতেই বাসুদেব দেখতে পায় সে চিঠির ভেতরে শুধুমাত্র একটা লাইনই লেখা ছিল, ইস্ট স্ট্রিট 4 নম্বর ঘর। বাসুদেব বুঝতে পারে না এই লাইনের মানেটা কি। বাসুদেব এর কোনো মানে বুঝতে না পেরে আর এটা নিয়ে মাথা ঘামায় না, সেই চিঠিটা আবারও প্যাক করে সেই পুরাতন ঘরের কাছে রেখে দেয়। কিন্তু সে এখান থেকে চলেও যায় না, লুকিয়ে থাকে আর দেখতে থাকে এই পুরাতন বাড়ি থেকে কে আসে এই চিঠিটা নেয়ার জন্য। কিন্তু রাত পর্যন্ত অপেক্ষা করার পরেও সেই ঘর থেকে কেউ আসে না চিঠিটা নেয়ার জন্য, বা সেই বাড়িতেও কেউ আসে না। এতে বাসুদেবের একটু সন্দেহ হয়। পরের দিন বৃদ্ধ একজন লোককে চিঠি দেওয়ার বাহানা করে বলে যে আমার একটা চিঠি পোস্ট করতে হবে, ইস্ট স্ট্রিট 4 নম্বর ঘর, এটা কোথায়? সে বৃদ্ধ লোকটা তাকে বলে দেয়। সেই ঠিকানায় যাওয়ার পরে বাসুদেব অবাক হয়ে যায়, কারণ সেই ঘরটা অর্থাৎ সেই ঠিকানাটা পোস্ট অফিসে ছিল। এদিকে সত্যের কাছে একজন মহিলা আসে। আসলে এই মহিলা হাত দেখে ভবিষ্যৎ বলে দিতে পারে। সত্যেও তার হাত দেখায় আর সেই মহিলা বলে, তোমার জীবনে খুব সুদর্শন এবং ভাগ্যবান একজন পুরুষ আসবে, সে তোমাকে অনেক ভালোবাসবে, তুমিও তাকে ভালোবাসবে, কিন্তু তোমাদের দুইজনের মিলনটা এতটাও সহজ হবে না। আর এই মিলন সহজ করার জন্য তোমাকে সকালবেলাতেই মন্দিরে যেতে হবে, পুজো দিতে হবে। দেখা যায় আড়াল থেকে সাতিয়া এবং সেই মহিলার এসব কথা শুনতে পাচ্ছিল বাসুদেব। বাসুদেব কৌতূহলী হয়ে যায়, সে জানার চেষ্টা করে যে সাত্যার জীবনে সেই ভাগ্যবান পুরুষটা কে, সে নাকি অন্য কেউ, সাত্যাকে তাকে ভালোবাসে নাকি অন্য কেউ। বাসুদেব কথামতো পরদিন সকালবেলাতেই তার কুকুরটিকে সাথে নিয়ে সেই মন্দিরে চলে আসে। অন্যদিকে দেখা যায় তার আগেই সেই মন্দিরে চলে এসেছিল সাতিয়া, আর সাতিয়া পূজা শেষ করে সেই মন্দিরে বাসুদেবের নাম বলতে থাকে। আর এটা যখন বাসুদেব জানতে পেরে যায় সে খুব খুশি হয়ে যায়। সে তার কুকুরটিকে বলতে থাকে, তোমাকে বলেছিলাম যে সত্যিও আমাকে পছন্দ করে আর আমিও ওকে ভালোবাসি। কিন্তু চোখ ঘোরাতেই বাসুদেব সত্যকে আর সেখানে দেখতে পায় না। সে আশেপাশে খুঁজতে থাকে। তখনই বাসুদেবের সেই কুকুরটা খুঁজে বের করে ফেলে সত্যকে কয়েকজন লোক কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে বা উঠিয়ে নিয়ে যাচ্ছে। সাথে সাথেই বাসুদেব ঝাঁপিয়ে পড়ে সেই লোকগুলোর উপরে সত্যকে বাঁচানোর জন্য। বাসুদেব এবং তার কুকুর দুজনে মিলেই সেই লোকগুলোর বিরুদ্ধে ফাইট করতে থাকে, আর অনেক কষ্টে অতগুলো লোককে প্রতিহত করে অবশেষে বাসুদেব সত্যকে বাঁচিয়ে নেয়। আর এতে সত্য প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। যখনই লোকগুলো সেখান থেকে পালিয়ে যায়, সত্য বাসুদেবের কাছে আসে এবং বলে দেয় যে সে তাকে ভালোবাসে। বাসুদেব অনেক খুশি হয়ে যায় আর বলে, আমিও তোমাকে ভালোবাসি। বাসুদেব তখন তাকে বলে, এখন আমাদের থানায় যাওয়া দরকার, আমি আসলে জানতে চাই সেই লোকগুলো কারা আর কেন এভাবে মেয়েদের কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। কিন্তু সাতিয়া বলে সে থানায় যেতে পারবে না। এই কথাটা যদি গ্রামে জানাজানি হয়ে যায় তাহলে তার বাবা অনেক লজ্জিত হবে, আর এটা সে চায় না। তাই এই কথাটা সে যেন এখানেই ভুলে যায়। বাসুদেব সত্যের কথা রাখে আর সে থানায় যায় না, কিন্তু মনে মনে পণ করে এটা সে নিজেই খুঁজে বের করবে। তখন সে ভাবতে থাকে এর পেছনে কারা হতে পারে। ঠিক তখনই গতকালকের কথাটা মনে পড়ে বাসুদেবের। সেই ভবিষ্যৎ বলে দেওয়া মহিলার ওপরে বাসুদেবের ডাউট হয়, কারণ সাতিয়া যে সকালবেলা এই মন্দির আসবে এবং একা আসবে এটা শুধুমাত্র সেই ভবিষ্যৎ বলে দেওয়া মহিলাই জানত। তাই সে বেনামি একটা চিঠি লিখতে থাকে পুলিশ অফিসারের উদ্দেশ্যে আর বলে, এই গ্রামে যেসব মেয়েরা মিসিং হয়ে যাচ্ছে তাদের পেছনে ভবিষ্যৎ বলে দেওয়া সেই মহিলাটার হাত রয়েছে। আপনারা সেই মহিলাকে জিজ্ঞাসাবাদ করুন, তাহলেই সবকিছু জেনে যাবেন। তারপর দিন সকালেই সুব্বু চলে আসে বাসুদেবের কাছে আর বলে, পুলিশ সেই ভবিষ্যৎ বলে দেওয়া মহিলাকে ইন্টারোগেশন করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। সেই মহিলা বলেছে সে কিছুই জানে না, কিন্তু আমি জানি এই সবকিছুর পেছনে লালাই রয়েছে। কিন্তু লালা তো কয়েকদিন ধরে গ্রামেই নেই। তখনই বাসুদেব দেখতে পায় সেই চিঠিগুলোর মধ্যে যে লালার নামেও একটি চিঠি এসেছে। সেই চিঠিতে বাসুদেব দেখতে পায় আগামীকালকে লালা এবং একজন লোকের মধ্যে একটা ডিল হবে।
বাসুদেব জানতে চাইছিল সেটা কিসের ডিল আর কার সাথেই বা হবে। এই জন্য সে নতুন করে একটি চিঠি লিখতে থাকে, আর সেখানে ডিলের টাইমটা সে পরিবর্তন করে দেয়। অরিজিনাল চিঠিতে যে টাইমটা ছিল সেটার অনেক পরে একটা টাইম লিখে দেয় বাসুদেব। এরপরে সেই চিঠিটা বাসুদেব লালার বাড়িতে দিয়ে আসে এবং সেই চিঠির সময় অনুযায়ী বাসুদেব সেই জায়গায় অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে বাসুদেবের সামনে একটা গাড়ি এসে থামে। গাড়ির ভেতর থেকে একজন লোক বাসুদেবকে পাসওয়ার্ড বলতে বলে। সেই চিঠি অনুযায়ী বাসুদেব পাসওয়ার্ড বলে দেয়, আর এরপরই সেই লোকটা বাসুদেবের কাছে একটি ব্যাগ দিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। লোকটা চলে যাওয়ার পরেই বাসুদেব যখন ব্যাগ খোলে সে দেখতে পায় সে ব্যাগ ভর্তি টাকা ছিল। বাসুদেব শুভ্যর কথা মনে পড়ে। সে বলেছিল মেয়েদের কিডন্যাপ হওয়ার পেছনে লালার হাত রয়েছে। বাসুদেব ভাবতে থাকে মেয়েদের কিডন্যাপ করিয়ে দেওয়ার পেছনে লালা হয়তো এই লোকগুলোকে সাহায্য করছে, আর তার বিনিময়ে লালা এই লোকগুলোকে এতগুলো টাকা দিচ্ছে, আর এই জন্যই সে টাকার ব্যাগটা বাসুদেব নিজের ঘরে এনে রেখে দেয়। সে আসলে লালার ব্যাপারে আরও বেশি কিছু জানতে চাইছিল। বাসুদেব ভাবতে থাকে যখন জানাজানি হয়ে যাবে, লালা যখন জানতে পারবে যে টাকাগুলো সে পায়নি, তখন সে নিশ্চয়ই বাড়ি থেকে বের হবে আর এই টাকার ব্যাপারে খোঁজ খবর নেবে। তখন লালার পিছু করলে বোঝা যাবে লালা এই কিডন্যাপিংগুলোর সাথে জড়িত নাকি জড়িত নয়। ঘটনা প্রেজেন্টে চলে আসে। সেই মুখোশ পরার লোকটি বাসুদেবকে বলে, তুমি তো তোমার ইচ্ছে মতো জীবনযাপন করছিলে, তুমি কি জানো তোমার জন্য একজন লোকের জীবন গিয়েছে। আসলে যে লোকটার টাকা নিয়ে আসার কথা ছিল, অর্থাৎ সেই ব্যাগটার, লালা ভাবতে থাকে সেই লোকটাই হয়তোবা টাকাগুলো মেরে দিয়েছে। এই জন্য লালা সেই লোকটাকে মারতে শুরু করে এবং একটা সময় সেই লোকটা মুখ না খুললে তাকে মেরেই ফেলে। মুখোশ পরার লোকটি বলে, তুমি কি জানো কিছুদিন আগে ঠিক এই লোকটাকেই তুমি সাহায্য করেছিলে, আর আজকে তোমার জন্যই এই লোকটা তার জীবন হারালো। তুমি একটা লোককে মেরে ফেলেছ, তুমি খুনি, তুমি একজনকে হত্যা করেছ। ঠিক আছে, এই বিষয়ে আমরা পরে আবারও কথা বলবো। এটা বলে মুখোশ পরার লোকটি আবারও সেখান থেকে চলে যায়। বাসুদেব সেই রুমের ভেতরে বসেই রাধার সাথে কথা বলতে থাকে আর বলে, আমি বুঝতে পারছি না এরা কারা এবং তাদের দুইজনকে এখানে কেন ধরে নিয়ে এসেছে। রাধা তাকে একটা আইডিয়া দিতে থাকে, বলে, দেখো তোমার দরজার উপরেও তো ছোট একটা জানালা রয়েছে, সেই জানালা দিয়ে দেখার চেষ্টা করো যে আমরা অ্যাকচুয়ালি কোথায় রয়েছি। রাধার কথা মতো বাসুদেব টেবিলের উপরে উঠে লাফাতে থাকে আর সেই জানালা দিয়ে দেখার চেষ্টা করে বাইরে কি আছে। আর তখনই সেখানে সে গুরুনাথমকে দেখতে পায়। এটা দেখে বাসুদেব অবাক হয়ে যায়। বাসুদেব ভাবতে থাকে এটা কি তাহলে মাস্টার গুরুনাথমের ঘর, আর মাস্টার গুরুনাথম কি এর পেছনে রয়েছে। এর কিছুক্ষণ পরে সেই মাস্ক পরা লোকটি আবারও বাসুদেবের কাছে আসে, কিন্তু বাসুদেব এবার বেঁকে বসে আর বলে, আমি তোমাদের আর কিচ্ছু বলবো না, আগে তোমরা বলো আমরা কোথায় আছি আর আমাকে এখানে তোমরা কেন ধরে নিয়ে এসেছ। একটু সময় সেই লোকটা তার মুখোশ খোলে, আর এটা খোলার পরেই বাসুদেব হতবাক হয়ে যায়, কারণ তার সামনে যে লোকটা বসেছিল সে দেখতে হুবহু বাসুদেবের মতোই। বাসুদেব নিজেকে সামলে নিয়ে বলে, তুমি কে আর তুমি আমাকে এখানে কেন ধরে নিয়ে এসেছ। সেই লোকটা বলে, আমি তোমাকে এইসব কিছু বলবো না, তুমি একটা খুন করেছ, সেটার ব্যাপারে বলো। বাসুদেব বলে, আমি তোমাদের আর একটা কথাও বলবো না। সেই লোকটা বলে, তোমাকে এখানে আর মাত্র 2 দিন রাখা হবে, এই 2 দিনের মধ্যে তুমি আমাদের সহযোগিতা করো, আমরা যা জানতে চাই সেটা বলো। এরপরে 2 দিন পরে আমরাও তোমার কাছে আসবো না আর তুমিও এখান থেকে চলে যেতে পারবে। এরপর তোমার যেটা জানার ইচ্ছে তুমি জেনে নিও নিজে থেকে, কিন্তু এই 2 দিনের মধ্যে যদি তুমি আমাদের কোনো কথা না বলো তাহলে তুমি এখানেই মারা পড়বে, ভেবে দেখো তুমি কোনটা করবে। এরপরেই বাসুদেবের সামনে থেকে সেই লোকটা চলে যায়। এরপরেই সিন কাট হয়ে যায়। আবার সেই গুরুনাথমকে দেখানো হয়। গুরুনাথম একটি টেলিফোন বুথে আসে তার মেয়েকে নিয়ে। তার মেয়ের নাম ছিল জানকী। গুরুনাথম আসলে তার মেয়ের জামাইয়ের সাথে কথা বলছিল, আর তার মেয়ে জানকীকে সে তার জামাইয়ের সাথে কথা বলিয়ে দিচ্ছিল। জানকী তার হাজব্যান্ডকে বলছিল, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, আমার খুব চিন্তা হচ্ছে। দেখা যায় সেখানে 2 জন ছেলে আসে আর গুরুনাথমকে মাস্টারজি বলে ডাকতে থাকে। তারা বলে তারা গুরুনাথমের আশ্রমে বড় হয়েছে এবং সেখানে গুরুনাথম এবং সেই 2 জন লোকের কথা থেকে আমরা জানতে পারি সেই দিন বাসুদেবের কারণে তার আপন মেয়েটি মারা গিয়েছে, আর তার মেয়েটি মারা যাওয়ার পরেই এই মেয়েটিকে অর্থাৎ জানকীকে সে দত্তক নিয়েছে। এর পরের দৃশ্যে আবারও সেই লোকটাকে দেখানো হয় যে বাসুদেবের কাছে আসে, আর বাসুদেব তাকে বলে, ঠিক আছে তোমাদের যার জানার জেনে নাও আর আমাকে এখান থেকে যেতে দাও। সেই লোকটা আবারও সেই ঘড়ি দিয়ে বাসুদেবকে হিপনোটাইজ করে। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদিন বাসুদেব বসেই ছিল, চিঠিগুলো নিয়ে কাজ করছিল, তখনই সে দেখতে পায় একটা চিঠিতে ফ্রম অ্যাড্রেস নেই, অর্থাৎ চিঠিটা কোথা থেকে পাঠানো হয়েছে সেটা লেখা ছিল না। চিঠিটা খুলে বাসুদেব পড়তে শুরু করে।
আর বাসুদেব সেই চিঠি পড়ে জানতে পারে একজন লোককে খুন করার প্ল্যান করা হয়েছে। তাতে আদালতের বাইরে একজন লোককে খুন করা হবে। বাসুদেব ভাবতে থাকে এই লোকটাকে সে যে করে হোক বাঁচাবে। প্ল্যান অনুযায়ী বাসুদেব পরের দিনই আদালতের সামনে সকাল সকাল চলে যায়, কিন্তু সে দেখতে পায় সেই আদালতের সামনেই রাধার 2 ভাইও ছিল। তারাও অন্য লোকগুলোর সাথে তৈরি হচ্ছিল, কিন্তু বাসুদেব বুঝতে পারছে না এই লোকগুলো সবাই মিলে কাকে মারার চেষ্টা করছে। কিছুক্ষণ পরে আদালতের ভেতর থেকে একজন লোক তার উকিলকে নিয়ে বাইরে বের হয়ে আসে। তখনই রাধার ভাই সেই লোকটার উপরে হামলা করে। দেখা যায় রাধার 2 ভাই এবং আরও কয়েকজন লোক সেই লোকটাকে মারার জন্য সেখানে হামলা করে, কিন্তু বাসুদেব তাদের সাথে ফাইট করে এবং কোনোভাবে সেই লোকটাকে কোনোমতে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। ঘটনা আবারও প্রেজেন্টে চলে আসে। সেই লোকটা বাসুদেবকে জিজ্ঞেস করে, বুঝলাম তুমি সেই লোকটাকে বাঁচিয়েছ, কিন্তু কিছুক্ষণ পরে আবারও সেই লোকটাকে মেরে কেন ফেললে? কিন্তু বাসুদেব বলতে থাকে, আমি কাউকে খুন করিনি। তখনই অপর পাশের রুম থেকে রাধা কাঁদতে থাকে, আর বাসুদেব তার নাম ধরে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। সেই লোকটা বাসুদেবকে বলে, ও এখন তুমি সেই মেয়েটার নামও জেনে গেছ, তাহলে সেই মেয়েটার কাছ থেকেই শুনে নাও তুমি সেই লোকটাকে কেন খুন করেছিলে। সেই লোকটার কথা মতো বাসুদেব রাধাকে জিজ্ঞেস করে, রাধা তুমি কেন কাঁদছ? রাধা বলতে শুরু করে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। গ্রামে যেহেতু একের পর এক মেয়েরা মিসিং হয়ে যাচ্ছিল এবং তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না, তাই গ্রামের সবাই মিলে একজন বাবার কাছে চলে যায় এবং গ্রামের মেয়েদের খুঁজে বের করা এবং তারা যাতে আর নিখোঁজ না হয় সেটার জন্য একটা সলিউশন তারা চায়। সেই বাবা তাদের বলে তাদের একটি পুজো করতে হবে। এই গ্রামের প্রত্যেকটা ঘরে একটা করে মেয়ে আছে, আর তাদেরকে বাঁচানোর জন্যই তাদের সবাইকে মিলে একটা পুজো করতে হবে। সেখানেই একজন লোক রাধাকে উত্ত্যক্ত করতে থাকে, আর এই লোকটাকেই বাসুদেব সেদিন বাঁচিয়েছিল আদালতের সামনে থেকে। এদিকে রাধাকে উত্ত্যক্ত করায় রাধা রেগে যায় এবং সেই লোকটাকে চড় মেরে সেখান থেকে চলে আসে, আর এতে সেই লোকটাও প্রচণ্ড রেগে যায়। এরপরে সেই লোকটা তার লোকবল নিয়ে এসে রাধার বাড়িতে আসে এবং রাধার 2 ভাইকে মেরে সেখানেই বন্দি করে রাখে। এরপরে তার 2 ভাইয়ের সামনেই রাধাকে রেপ করে। এটা শুনে বাসুদেব প্রচণ্ড রেগে যায় আর বলে, এইরকম লোকের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোমরা তাকে মেরে কেন ফেললে না? ঠিক ওই সময়টাতে সেই ঘুড়িটা ঘুরতে থাকে আর চারপাশ দিয়ে আবারও সেই আলো বের হতে থাকে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। বাসুদেব সেই লোকটাকে জিজ্ঞেস করে আড়ালে নিয়ে এসে যে ওই 2 জন লোক তোমাকে ওইভাবে মারার চেষ্টা কেন করছে? তখনই বাসুদেবকে সেই লোকটা সত্যি কথা বলে দেয়। বলে, আসলে ওদের 2 জনের সামনেই ওদের বোনের সাথে আমি একটু মজা করেছিলাম বলতে শুয়েছিলাম, আর এই জন্যই রেগে গিয়ে তারা আমাকে মারতে চেয়েছে। কিন্তু ধন্যবাদ, সময় মতো তুমি সেখানে চলে এসেছ আর আমার জীবন বাঁচিয়েছ। অন্যদিকে বাসুদেব এইসব কথা শুনে প্রচণ্ড রেগে যায় আর সাথে সাথেই সেই লোকটাকে সেখানেই মেরে ফেলে। লোকটা আহত অবস্থায় বলতে থাকে, তুমি কি জানো আমি কে? তুমি আমাকে এভাবে খুন করলে, আমার লোকেরা তোমাকে ছাড়বে না। পরে বাসুদেব আর সেই লোকটার কথা থেকে জানা যায় এই লোকটা আর কেউ নয়, সে নিজেই হচ্ছে লালা, এই গ্রামের প্রভাবশালী লোক। বাসুদেব কিছুটা অবাক হয়ে যায়, কারণ এতদিন শুধুমাত্র সে লালার নাম শুনেছে যে লালা খুব ভয়ঙ্কর, সে একে মারে ওকে মারে, কিন্তু আজকে ভুলবশত সে নিজেই লালাকে খুন করে ফেলেছে। এরপরে সেই লোকটি আবারও বাসুদেবের কাছে আসে। বাসুদেবকে সেই লোকটা বলে, তোমাকে আমি এটাই বলছিলাম যে তুমি একজনকে হত্যা করেছ। বাসুদেব তখন রেগে গিয়ে বলে, হ্যাঁ করেছি, ঠিক আছে, ওই লোকটা ওটাই প্রাপ্য শাস্তি ছিল। আর তোমরা রাধাকে এখানে কেন ধরে নিয়ে এসেছ? ওকে এভাবে কেন টর্চার করছো? সেই লোকটা বলে, তোমার জন্যই রাধা এখানে রয়েছে। এরপরে সেই ঘড়িটার মাধ্যমে আবারও বাসুদেবকে হিপনোটাইজ করা হয় আর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় বাসুদেব আসলে জানতে পেরেছিল সেই দিন আদালতে রাধার ভাইদের সাথে বাসুদেব যেহেতু মারামারি করেছে, রাধার 2 ভাইকে পুলিশে ধরেছে। এখন রাধার কি হবে? সে একা একা কি করে থাকবে? এই জন্য বাসুদেব রাধার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু ঘর তালা দেওয়া। এরপরে বাসুদেব একজন কনস্টেবলের সাথে দেখা করে আর বলে, চাচা রাধা কোথায়? কিন্তু সেই কনস্টেবল বলে, আমি জানি না মেয়েটা কোথায় গেছে, শুধু শুধু মেয়েটির 2 ভাইয়ের জেল হলো। বাসুদেব সেখান থেকে চলে আসে। এরপরে বাসুদেবকে থানার পুলিশ অফিসার ডাকে আর একটা চিঠি দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি কি বলতে পারবে এটা কোথা থেকে এসেছে? কারণ সেই চিঠিতে ফ্রম অ্যাড্রেস ছিল না। অন্যদিকে বাসুদেব সেই চিঠিটা দেখার পরে বুঝতে পারে আসলে এই চিঠিটা পুলিশকে সেই লিখেছিল কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। ঠিক তখনই একজন কনস্টেবল সেখানে চলে আসে আর লালার সাথে যেসব জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে যায়। তখনই লালা সেখানে একটি পেন দেখতে পায়, আর এই কলমটা কয়েকদিন আগে অভিষেকের কাছে সে দেখেছিল। এই কথাটা পুলিশ অফিসারকে সে বলে যে এই কলমটা তো অভিষেক স্যারের। এটা শুনে সেই পুলিশ অফিসার বাসুদেবকে একটু দূরে নিয়ে যায়
আর বলে, আসলে আমি বুঝতে পারছি না কে ভালো এবং কে খারাপ। তুমি এক কাজ করবে, এরপরে অভিষেকের কাছে যতগুলো লেটার বা চিঠি আসবে সেগুলো তুমি আগে আমাকে দেবে। বাসুদেব এতে সায় দেয়, কিন্তু বাসুদেবের কাছে ঠিক ওই সময়টাতে অভিষেকের নামে একটা চিঠি ছিল, কিন্তু বাসুদেব তখন সেই চিঠিটা পুলিশ অফিসারকে দেয় না, বরং বাড়ি চলে আসে এবং নিজেই সে চিঠিটা পড়তে শুরু করে। আর এটাই ছিল সেই চিঠি যেটার কথা মুভির শুরুতে বলা হয়েছিল, যে চিঠিটা উর্দু ভাষায় লেখা ছিল। বাসুদেব সেই চিঠিটা কপি করতে শুরু করে, যাতে যারা উর্দু জানে তাদের দেখিয়ে এই চিঠির অর্থ সে জানতে পারে। এরপরে সেই চিঠিটা অর্থাৎ আসল চিঠিটা সে অভিষেককে দিয়ে দেয়। এরপরে দেখা যায় বাসুদেবের বাড়িতে সাত্যের বাবা রাঙ্গারাও চলে আসে, আর সেখানে রাঙ্গারাও কুকুরের উদাহরণ দিয়ে বাসুদেবকে অপমান করতে থাকে। আসলে সে সত্য এবং বাসুদেবের ব্যাপারটা জেনে ফেলেছিল। ইনডিরেক্টলি সে বাসুকে অপমান করতে থাকে আর বলতে থাকে, তুমি নিজেই জানো না তোমার বাবা মাকে, তুমি তোমার জাত সম্পর্কে কিছু জানো না, আর তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও। এছাড়া রাঙ্গারাও বাসুদেবের চাকরিটাও সেখানে না করে দেয়, অর্থাৎ কালকে থেকে পোস্টম্যানের কাছে তার আর আসতে হবে না। রাঙ্গারাও সেখান থেকে চলে যাওয়ার পরে বাসুদেব অনেক কষ্ট পায়। কয়েকদিন সাতিয়ার সাথে সে দেখাই করে না। এরপরেই বাসুদেব একজন মুসলিম বাবার কাছে চলে যায় আর কপি করা সেই চিঠিটা দেখায়, জিজ্ঞেস করে এখানে কি লেখা রয়েছে। চিঠি পড়ার পরে সে বৃদ্ধ লোকটা বলে, চিঠিতে লেখা আছে এই মাসের 25 তারিখেই রাধা নামের একটি মেয়েকে কিডন্যাপ করা হবে, আর আশ্চর্যজনকভাবে আজকেই সে 25 তারিখ। এটা শোনার পরে তাড়াতাড়ি বাসুদেব সেই চিঠিটা নিয়ে থানায় চলে যায়, কিন্তু থানায় যাওয়ার পরে দেখা যায় সেখানে কোনো পুলিশ অফিসার ছিল না, শুধুমাত্র একজন কনস্টেবল ছিল। বাসুদেব সেখান থেকে জানতে পারে যে সব পুলিশ অফিসাররা শহরে গেছে একটি মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য। বাসুদেব কোনো উপায় না পেয়ে সে কনস্টেবলকে সবকিছু খুলে বলে, আর বলে যে করেই হোক রাধাকে বাঁচাতে হবে, আপনি বাকি পুলিশ অফিসারদের খবর দিন। এরপরে বাসুদেব চলে আসে অভিষেকের বাড়িতে। এদিকে অভিষেককে দেখা যায় সে তার লোক দিয়ে আগেই রাধাকে কিডন্যাপ করে তার বাড়িতে নিয়ে এসেছিল। রাধার সাথে সে কথা বলতে থাকে, রাধা কাঁদছিল। অভিষেক তাকে বলে, তুমি তো বলেছিলে তোমার একটা কাজ দরকার, তুমি শুধু অন্যের সাথে শুয়ে থাকবে, এটাই তোমার কাজ। কিন্তু রাধা সেখানে প্রচণ্ড কাঁদতে থাকে আর জেদ করতে থাকে, অর্থাৎ অভিষেক এবং তার লোকের কথা মানতেই চাইছিল না, যার ফলে তাকে জোর করে একটা ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল। ঠিক ওই সময়টাতে বাসুদেব দরজা ভেঙে অভিষেকের বাড়িতে চলে আসে এবং সেই লোকগুলোর সাথে ফাইট করতে থাকে। বাসুদেব যখন সেই লোকগুলোর সাথে ফাইট করছিল, ঠিক ওই সময়টাতে পেছন থেকে একজন মহিলা বাসুদেবকে চাকু দিয়ে আঘাত করে, তার পিঠে চাকু ঢুকিয়ে দেয়। এই মহিলা একজন ডক্টর, এই গ্রামেরই একজন বড় ডক্টর। সেই মহিলা বাসুদেবকে বলে, ও তুমি আমাদের পর্দা ফাঁস করে দিচ্ছিলে, তুমি কি জানো আমরা কত কষ্ট করে এই কাজগুলো করছিলাম যাতে কেউ টের না পায়, কিন্তু তুমি সবকিছু শেষ করে দিয়েছ। তুমি ভবিষ্যৎ বলা সেই মহিলাকেও পুলিশে ধরিয়ে দিয়েছ, লালাকেও মেরে ফেলেছ, আর আজকে অভিষেকের কাছে পৌঁছে গেছ। তখনই সেখানে সেই পুলিশ কনস্টেবল চলে আসে, অর্থাৎ এই পুলিশ কনস্টেবলও এদের সাথে মিলে কাজ করে। আর সেই মহিলাটা কোনো ডক্টর নয়, সে আসলে মেয়েদের দিয়ে ব্যবসা করে, দেহ ব্যবসা। সেই মহিলা বলতে থাকে, আমরা অনেক খুঁজে এই গ্রামটাকে বেছে নিয়েছি, কারণ এই গ্রামে অনেক মেয়ে, তাই এই গ্রাম থেকে কিছু মেয়ে কিডন্যাপ হলে কারো তেমন কিছু যাবে আসবে না। বাসুদেবকে সেখানে তারা অজ্ঞান করে দেয়। এরপরে সেই মহিলা পুলিশ অফিসার এবং বাকিদের বলে, আজকেই আমাদের এই গ্রামে শেষ রাত, তো আজকে রাতের মধ্যে যে কয়জন মহিলাকে পাও তুমি ধরে নিয়ে আসো, আজকেই আমরা এখান থেকে পালিয়ে যাব এই মেয়েগুলোকে নিয়ে। অভিষেকের লোকেরা সেই গ্রামের কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দেয়। গ্রামবাসীরা যখন আগুন নেভাতে ব্যস্ত, তখন সেই অভিষেকের লোকেরা এবং সেই মহিলার লোকেরা মিলে গ্রামের মেয়েদের একে একে ধরে নিয়ে যাচ্ছিল। এদিকে বাসুদেবের জ্ঞান ফেরে, সে অনেক কষ্টে সেই গ্রামে আবারও ফিরে আসে, আর সে দেখতে পায় সেখানে দাও দাও করে আগুন জ্বলছে। বাসুদেব তারপরও সেই লোকগুলোকে দেখে ফেলে যারা মেয়েদের ধরে নিয়ে যাচ্ছিল। সেই লোকগুলোর সাথে সে যতটুকু পারে ফাইট করে, আর যতটুকু সম্ভব সেই মেয়েগুলোকে বাঁচায়। এদিকে অভিষেককে দেখা যায় সে সাতিয়াকেও কিডন্যাপ করছিল, কিন্তু রঘুরাও দেখে ফেলে, আর এই জন্য অভিষেক রঘুরাওকে সেখানেই মেরে ফেলে এবং সাতিয়াকে কিডন্যাপ করে নিয়ে যায়। কিন্তু এটা বাসুদেব দেখে ফেলে, আর এতে করে সে অভিষেককে সেখানেই মেরে ফেলে। আর যে গাড়িতে করে মেয়েগুলোকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছিল, বাসুদেব অনেক কষ্টে সেই গাড়িটাকেও থামিয়ে ফেলে আর নষ্ট করে দেয়। গাড়িটা সেখানে অ্যাক্সিডেন্ট হওয়াতে সেই মহিলা এবং তার লোকেরা অজ্ঞান হয়ে যায়, আর বাসুদেব সেই গাড়ি থেকে সেই মেয়েগুলোকে উদ্ধার করে, যাদের মধ্যে একজন ছিল রাধাও। ঠিক তখনই সেই মহিলার জ্ঞান ফিরে পায় এবং সে গান নিয়ে তাদের উপরে ফায়ার করতে থাকে, যার ফলে দুটো গুলি রাধা এবং বাসুদেবের লাগে, আর তারা দুজনেই সেখানে আহত হয়ে যায়। আর এই দৃশ্যটাই মুভির শুরুতে দেখানো হয়েছিল, যেখানে বাসুদেব আহত ছিল
আর 2 জন মাস্ক পরা লোক আসে এবং তাকে উঠিয়ে নিয়ে যায়। আর পরদিনই জানা যায় বাসুদেব এবং রাধা মারা গেছে সেই গুলিতে। বাসুদেবের লাশ দেখার পরে সাত্যা কান্নায় ভেঙে পড়ে। এদিকে দেখা যায় গ্রামবাসীরা সেদিন রাতে সেই মেয়েগুলোকে নিয়ে যেতে দেয়নি। তারা সেই মহিলা এবং সেই কনস্টেবলকে ধরে ফেলেছিল এবং বেঁধে রেখেছিল। আর এর পরদিনই সেই জানকীর যমজ বাচ্চা হয়, একটি ছেলে আর একটি মেয়ে। আর তখনই আমরা জানতে পারি এই দুটো বাচ্চার পুনর্জন্ম হয়েছে, অর্থাৎ এরা বাসুদেব আর রাধা। আর যে রুমের ভেতরে তারা বন্দী ছিল সেটা আর কোথাও নয়, জানকীর গর্ভ ছিল। আর সেই রুমের ভেতরে রাধা এবং বাসুদেবের কাছে যে লোকটা এসেছিল সে হয়তো দেবতা। আসলে তারা মারা যাওয়ার পরে তাদের পাপ পুণ্যের হিসাব তাদের মুখ থেকেই বের করে এবং তাদের আবারও পুনর্জন্ম দেওয়া হয়। আসলে বাসুদেব তার জীবনে কিছু ভালো কাজ করেছিল আর কিছু খারাপ কাজ করেছিল, আর এই পুনর্জন্মের পরেই সেই কাজগুলোর তার প্রায়শ্চিত্ত করতে হবে। আর এখানে মুভির অর্থটাও দেখানো হয়। মুভির নামটা ছিল কা, যেটার অর্থ অন্তরাত্মা। এরপরে দেখা যায় বাসুদেবের যে কুকুরটা ছিল পালিত, সেটা বারবার জানকীর বাড়িতে আসতো আর এসেই সে বসে থাকত। আর মুভি শেষে আমরা জানতে পারি এই মুভির 2য় পর্ব আসবে, যেখানে বাসুদেব এবং রাধা তাদের আগের জন্মের কথা হয়তো মনে করবে আর বাসুদেব সাত্যাকে খুঁজে বের করবে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো এই ভিন্ন ধর্মী মুভিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন।